যে নারী এবং পুরুষ যারাই চাকরি করতে চায় তাদের চাকরির অধিকার দিতে হবে। কাজ করে বেঁচে থাকতে চায়, ভিক্ষা করে বেঁচে থাকতে চাই না। এই কথা আমাদের বাংলাদেশের মানুষ বলেছে। স্বাধীনতা অর্জন করার জন্য রক্ত দিয়েছে, এবং যখন রক্ত দিয়েছে তখন কি ছিল অবস্থাটা? পাকিস্তান ছিল। পাকিস্তানে সামরিক বাহিনী রাজত্ব করত, আইয়ুব খান রাজত্ব করত, ইয়াহিয়া খান রাজত্ব করত। তাদের দালাল রাজনৈতিক দল ছিল, মুসলিম লীগ ছিল, নুরুল আমিন ছিল, জামাতে ইসলাম ছিল, নেজামা ইসলাম ছিল। সেই দালালেরা পাকিস্তান শাসক দলকে পক্ষ হয়ে লড়াই করত। আর আমরা আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি এবং প্রায় বাঙালি শতকরা 97% লোক বা 90% লোক ধরতে পারি, কারণ 70 সালের নির্বাচনে শতকরা 10% লোক পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু 90% লোক পরে ওই 10% লোকও আর থাকে নাই পাকিস্তানের পক্ষে, কারণ 25শে মার্চ যখন পাকিস্তান সেনাবাহিনী বস্তিতে গিয়ে গুলি করেছে, রাস্তায় গিয়ে গুলি করেছে, নিশ্চয়ই রিক্সাওয়ালার রিক্সার উপরে পড়ে থাকা সেই লাশের ছবি আপনারা দেখেছেন। সুতরাং সেই সময় আমরা সকলে মিলে লড়াই করেছি। একা লড়াই করে দেশ স্বাধীন করতে পারতাম না, কিন্তু আমাদের যে মুক্তি বাহিনী ছিল, সেই মুক্তি বাহিনী দিয়ে ধনীর সন্তানেরা বেশি ছিল না, কৃষকই বেশি ছিল, শ্রমিকই বেশি ছিল, বেশি ছিল সাধারণ মানুষ, সাধারণ ঘরের গরিব মহিলারা গ্রামাঞ্চলে রান্না করে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। যেই শহরের মানুষ, আমার শিক্ষক রেহমান সোহান, আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে কুমিল্লার দেবিদার হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ত্রিপুরায় গিয়ে আশ্রয় নিয়েছিল, পথে তাদের পানি খাইয়েছে, পথে তাদের চাল ডাল রেঁধে খাইয়েছে সে আমার গরিব মা বোনেরা। মুক্তিযুদ্ধে লড়াই করেছে, প্রাণ দিয়েছে তারা। আওয়ামী লীগের মধ্যে সবাই তখন স্বাধীনতা চায়নি। আপনারা জানেন খন্দকার মুশতাক আহমেদ তখন তাজউদ্দিনের নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিল। সেই মুশতাক আহমেদ তখন চেয়েছে আমেরিকার সঙ্গে আপোষ করে নিতে, এবং মিথ্যা কথা বলেছে যে আমেরিকার সঙ্গে আপোষ করলে আমেরিকা বঙ্গবন্ধুকে মুক্ত করে দিবে, সুতরাং বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য আমাদের স্বাধীনতার প্রশ্নে আপোষ করে একটা কনফেডারেশন তৈরি করা উচিত। এক অংশ হবে পশ্চিম পাকিস্তান, আরেক অংশ পূর্ব বাংলা নাম দিতে পারি, কিন্তু দুইটার মধ্যে একটা ভারত যেরকম অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত একটা বহু রাজ্যের রাষ্ট্র, সেরকম একটা দেশ হবে। ভাগ্য ভালো যে তাজউদ্দিন আহমেদ শুনে নাই, ভাগ্য ভালো যে আমেরিকা এবং তখন চীনও আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু আমেরিকা চীনের বিরুদ্ধে তখন রাশিয়া এবং ভারত আমাদের পক্ষে থাকায় আমরা স্বাধীন হয়েছি। কেন আমরা স্বাধীন হয়েছিলাম? একটা গল্প আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। বঙ্গবন্ধু 7ই মার্চে যখন ভাষণ দেন, তখন আমি ছোট, আমার বয়স 16 কি 17। আমি তখন ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। রেস কোর্সে গিয়ে আমি সেই বক্তৃতা শুনেছি। শোনার সময় আমার পাশে এক শ্রমিক ছিল। সেই শ্রমিক আমাকে বলল, স্বাধীন করে লাভ কি? আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বললাম, কেন তুমি এই কথা বলছো? সে বলল, দেখো, একটা পাঞ্জাবি মশা যদি তোমাকে কামড়ায় তাহলে তোমার যতটুকু ব্যথা লাগে, একটা বাঙালি মশা কামড়ালেও তোমার ততটুকুই ব্যথা লাগবে। এখন আমি পাঞ্জাবি মশা তাড়াচ্ছি, কিন্তু তারপরে যদি বাঙালি মশা ক্ষমতায় বসে তাহলে সেও তো আমার রক্ত খাবে, আমার কি লাভ হবে? আমি তখন তাকে বললাম আমার ক্ষুদ্র বুদ্ধিতে যে, দেখো,
পাঞ্জাবি মশা যদি কামড়ায় তাহলে সেই রক্তটা নিয়ে সে চলে যাবে পাঞ্জাবে, আর ওই রক্তটা তুমি পাবে না। আর বাঙালি মশা যদি কামড়ায়, সে যদি বাংলাদেশে থাকে, তাহলে একদিন তার পেট চিরে সেই রক্ত তুমি বার করে নিতে পারবে। একদিন তুমি মুক্তিযুদ্ধ করেছো পাঞ্জাবি মশা তাড়ানোর জন্য, আরেকদিন তোমাকে মুক্তিযুদ্ধ করতে হবে বাঙালি মশাটা মারতে। এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মূল শিক্ষা। এই শিক্ষায় আমাদের শ্রমিক শ্রেণী যতদিন উদ্বুদ্ধ না হতে পারবে ততদিন সে মুক্তি পাবে না। পাঞ্জাবি মশা কি করত? 22টা পরিবার সৃষ্টি করেছিল। সেই 22 পরিবারের হাতে সমস্ত ব্যাংক ছিল, সমস্ত বীমা ছিল, সমস্ত কল কারখানা ছিল, আদঙ্গি ছিল, বাম ছিল, ইস্পাহারি ছিল। আজকে এখন কি হয়েছে? এখন আমাদের দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি 70 লক্ষ, কেউ বলে 18 কোটি। এই 18 কোটির মধ্যে ওখানে ছিল 22 পরিবার, এখানে 2200 পরিবার। 2200 পরিবারের হাতে বাংলাদেশের অধিকাংশ সম্পদ আটকে গেছে। এবং এই 2200 পরিবার বাংলাদেশে যদি তাদের সম্পদ ব্যয় করত, যদি এইখানে পুঁজি বিনিয়োগ করত, যদি তাদের ছেলেমেয়েরা এইখানে লেখাপড়া করত, যদি তাদের টাকা পয়সা এইখানে ব্যয় হতো, যদি তারা টাকা পাচার না করত, যদি তাদের বেগম পাড়া তৈরি না হতো কানাডাতে, যদি তাদের অর্থ মানি লন্ডারিং না হতো, যদি তারা ওই টাকাটা বলেছে কিছুদিন আগে ওই ফরাসুদ্দিন সাহেব, আমার শিক্ষক কিন্তু এখন আওয়ামী লীগকে সমর্থন করে, তিনি বলেছেন যে আমাদের সমস্ত এক্সপোর্ট আর্নিং এর রপ্তানি আয়ে 12% টাকা, 12% ডলার বাইরে থেকে যায়। আমি হিসাব করে দেখেছি এটার পরিমাণ হচ্ছে 60,000 কোটি টাকা। এই 60,000 কোটি টাকার সমান ডলার এইখানে যদি থাকতো, তাহলে আমাদের ডলারের দাম বাড়তো না। ডলারের দাম না বাড়লে আমরা $1 দিয়ে যেই তেলটা কিনতাম ভোজ্য তেল, সেটার দাম 120 টাকা হতো না, 80 টাকা হতো। $1 দিয়ে যেই তেল আমরা আরব থেকে আনি, সেটার দাম আগে যা ছিল তাই থাকতো, তাতে জ্বালানি খরচ বাড়তো না। আরো বড় কথা হলো, সেই ডলারটা তো বাইরে চলে গেছে। যদি থাকতো, এটা দিয়ে আপনি আরেকটা কারখানা বানাতে পারতেন, আরেকটা যন্ত্র কিনতে পারতেন, সেখানে আরো শ্রমিক চাকরি পেত। আরো শ্রমিক চাকরি পেলে লাভ কি হতো? লাভ হতো এখন যে আপনাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়, আপনি বলতে পারতেন যাও ছাঁটাই করে ছুটি নেন, আমি আরেক জায়গায় গিয়ে চাকরি পাবো। এখন আপনার সেটা বলার উপায় নাই, উপায় নাই সেটা। আপনাকে এখন মুখ গুজে গালি সহ্য করে থাপ্পড় খেয়ে কম বেতনে ওভারটাইম খেতে 6 ঘন্টার কাজ 3 ঘন্টায় করে কাজ চালায় যেতে হবে। কোন কোন জায়গায় যেটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি, কোন কোন জায়গায় যেখানে শক্তিশালী ট্রেড ইউনিয়ন আছে, কোন কোন জায়গায় যেখানে আপনি সংগঠিত নেতৃত্ব নিয়ে আন্দোলন করতে পেরেছেন, সেইখানে আপনি একটা দর কষাকষি করে একটা আদায় করতে পারেন। বলা হয় আমাদের দেশে আমরা গণতন্ত্র দিয়েছি। কেমন গণতন্ত্র দিয়েছি আমরা? বছরের পর বছর 3 টার্ম ধরে একই সরকার ক্ষমতায় থাকে এবং প্রত্যেকবার ভোটের সময় আমরা দেখি 3টা জিনিস ব্যবহৃত হয়। একটা হচ্ছে অর্থ, আমরা বলি মানি, আরেকটা হলো অস্ত্র, আমরা বলি মাসল, আরেকটা হলো ম্যানিপুলেশন, ওই যে ভোটের নির্বাচনী কমিশনার এবং অন্যান্য ওরা মিলে যে কাজ করে। তাই এটা সবাই জানে, এখন এটা সবাই জানে যে এটা হয়, কিন্তু সবাই বলছে আচ্ছা যা হোক, তবু তো দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসছে না, তবু তো আবার ওই পাকিস্তানপন্থীরা আবার ক্ষমতায় আসছে না, অর্থাৎ আবার তো জামাত এবং বিএনপি ক্ষমতায় আসছে না, আওয়ামী লীগ আছে। এই গত পরশুদিন প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছে
অতি ডানেরা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। তার মানে অতি ডান কারা? অতি ডান বিএনপি, জামাত, এরা। তার সঙ্গে আবার আরেকটা কথা বলেছে, অতি বামেরা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। অতি বাম কারা? অতি বাম হলো যারা অতি ডানের সঙ্গে যোগ দিয়েছে। আমরা কারা? আমরা যারা ন্যাপ কমিউনিস্ট পার্টি করতাম, মুক্তিযুদ্ধে ছিলাম, আমি বলবো যে আমরা হলাম বাম। অতি বামও নয়, অতি ডানও নয়। তাইলে আমরা কেন আপনাকে ক্ষমতার ব্যাপারে গালমন্দ করছি? আমরা কেন আপনার ব্যাপারে সোচ্চার হচ্ছি? কেন এখানে এসে আমরা নতুন কথা বলছি যেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে? কয়েকটা কারণ। প্রধান কারণ হলো আপনি বঙ্গবন্ধুর নির্দেশিত পথ থেকে সরে গেছেন। এইটা হচ্ছে প্রধান কারণ। কেন? আমি একটা একটা করে উদাহরণ দিয়ে বলছি। আপনি বলেন জাতীয়তাবাদী, আপনি এই জায়গাটাই কিছুটা আপনি ঠিক আছেন, কারণ আপনি আমেরিকার বিরুদ্ধে আছেন। আপনি ভারত, চীন এবং রাশিয়ার সঙ্গে একটা বন্ধুত্ব করে কোনো মতে আমেরিকার বিরুদ্ধে বেঁচে আছেন। কিন্তু আমেরিকার বন্ধু যেসব ক্যাপিটালিস্ট আছে, পুঁজিপতি আছে, আমেরিকার বন্ধু যেসব লোক এখানে আছে, তাদেরকে আপনি কি করছেন? তাদেরকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। তাদের যে অর্থনৈতিক নীতি, মুক্ত বাজার অর্থনীতি, সেটা আপনি মেনে নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে তো আপনার মুক্তি নাই।